একবার ভাবুন তো, একটা আস্ত সরকার যার নিজস্ব কারেন্সি আছে, নিজস্ব ব্যাংক আছে, নিজস্ব ডাক টিকিট আছে, এমনকি বিশ্বের ৯টি শক্তিধর দেশ সেই সরকারকে অফিসিয়াল স্বীকৃতিও দিয়েছে, যার কাছে আছে ১,০০,০০০-এরও বেশি নিবেদিত প্রাণ সেনা যারা চলো দিল্লির ডাকে নিজেদের জীবন দিতে প্রস্তুত। অথচ মাত্র ৭২ ঘন্টা, মাত্র ৩ দিনের মধ্যে এই বিশাল সাম্রাজ্য, এই স্বপ্ন, এই পাওয়ার হাউস তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ১৯৪৫ সালের আগস্ট মাসের সেই অভিশপ্ত ৭২ ঘণ্টা, যেখানে একদিকে জাপানের ওপর পরমাণু বোমার আঘাত আর অন্যদিকে সিঙ্গাপুর থেকে নেতাজির শেষ বাজি। ঠিক কি ঘটেছিল সেই ৩ দিনে? এটা কি শুধুই একটা পলিটিক্যাল কোল্যাপস ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? আজ ২০২৬ সালে দাঁড়িয়ে যখন বিশ্ব রাজনীতি আবারও উত্তপ্ত, তখন নেতাজির সেই শেষ সিদ্ধান্তের গুরুত্ব বোঝা আমাদের জন্য সবচেয়ে জরুরি। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব আজাদ হিন্দ সরকারের শেষ ৭২ ঘণ্টার সেই হাড় হিম করা টাইমলাইন। ১৯৪৪ সাল, আজাদ হিন্দ ফৌজের দাপট তখন তুঙ্গে। মৈরাঙে ভারতের পতাকা উঠছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন শুধু একজন নেতা নন, তিনি তখন এশিয়ার অন্যতম পাওয়ারফুল রাষ্ট্রনায়ক। জাপান, জার্মানি, ইটালি সবাই তাকে সাপোর্ট করছে। আজাদ হিন্দ সরকার তখন একটা লিগ্যাল এন্টিটি। তাদের ছিল আজাদ হিন্দ ব্যাংক, রেঙ্গুন এবং সিঙ্গাপুর ছিল তাদের হেডকোয়ার্টার। ব্রিটিশ ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে, সেই সময়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মেরুদণ্ড দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল, কারণ তারা জানত নেতাজি যদি একবার বর্ডার ক্রস করে মূল ভূখণ্ডে ঢুকতে পারেন, তাহলে ভারতের সাধারণ মানুষ বিদ্রোহ করে বসবে। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না। ইম্ফল এবং কোহিমার যুদ্ধে প্রকৃতির কাছে হার মানতে হল। প্রবল বর্ষণ, ম্যালেরিয়া এবং জাপানি সাপ্লাই লাইন কেটে যাওয়ায় আইএনএকে পিছু হটতে হলো। কিন্তু তখনও সরকার ছিল, তখনও আশা ছিল। আসল বিপর্যয় নেমে এলো ১৯৪৫-এর আগস্টে, সেই ঘটনা যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিল। ৬ আগস্ট ১৯৪৫, হিরোশিমা। ৯ আগস্ট, নাগাসাকি। আমেরিকার এই দুই পরমাণু বোমার আঘাতে জাপান, যে ছিল আজাদ হিন্দ সরকারের প্রধান বা একমাত্র সাপোর্ট সিস্টেম, সম্পূর্ণ হাঁটু গেড়ে বসে পড়ল। এখানে একটা জিওপলিটিক্যাল পয়েন্ট বোঝা খুব দরকার। আজাদ হিন্দ সরকার স্বাধীন হলেও লজিস্টিক্স, অস্ত্র এবং এয়ার সাপোর্টের জন্য তারা জাপানের উপর নির্ভরশীল ছিল। ১২ আগস্ট ১৯৪৫, নেতাজি খবর পেলেন জাপান সারেন্ডার করতে চলেছে। ভাবুন সিচুয়েশনটা, আপনার প্রধান মিত্রশক্তি আর নেই। ব্রিটিশরা ব্লাড হাউন্ডের মতো ধেয়ে আসছে, রেঙ্গুন হাতছাড়া হয়েছে, এখন সিঙ্গাপুরও নিরাপদ নয়। এই মুহূর্তে নেতাজির সামনে দুটি রাস্তা ছিল। এক, ব্রিটিশদের কাছে সারেন্ডার করা, যা নেতাজির ডিকশনারিতে ছিল না। ২, নতুন কোনো মিত্র খোঁজা, এবং সেই মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। নেতাজি জানতেন কমিউনিজম এবং ইম্পেরিয়ালিজমের লড়াইয়ে রাশিয়া একমাত্র দেশ যে ব্রিটিশদের চ্যালেঞ্জ করতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি রাশিয়ায় যাবেন। আর এখান থেকেই শুরু হয় সেই রহস্যময় ৭২ ঘণ্টার কাউন্টডাউন। বাকি ভারতের কাছে এই দিনটা আজ স্বাধীনতার দিন হলেও ১৯৪৫ সালে এই দিনটা ছিল আজাদ হিন্দ সরকারের জন্য ব্ল্যাক ডে। সম্রাট হিরোহিতো অফিসিয়ালি রেডিওতে জাপানের সারেন্ডার ঘোষণা করলেন। এই ঘোষণার সাথে সাথেই দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা ৪০,০০০ আইএনএ সেনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। আজাদ হিন্দ ব্যাংক নোটগুলো হঠাৎ করে কাগজের টুকরোয় পরিণত হওয়ার উপক্রম হলো। নেতাজি কালক্ষেপণ করলেন না। তিনি সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগন বা বর্তমান ভিয়েতনাম যাওয়ার প্ল্যান করলেন। উদ্দেশ্য, সাইগন থেকে জাপানি বিমানে করে মাঞ্চুরিয়া এবং সেখান থেকে রাশিয়া। কিন্তু সমস্যা হলো, জাপানিরা তখন নিজেরাই বিশৃঙ্খল অবস্থায়, তাদের প্লেনে জায়গা নেই। জেনারেল ইসোদা বা হিকারি কিকান চিফ নেতাজিকে জানালেন তার পুরো ক্যাবিনেটকে নিয়ে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র নেতাজি এবং ১ বা ২ জন সঙ্গী যেতে পারেন। নেতাজি তার সরকারকে বাঁচানোর শেষ চেষ্টা করলেন। তিনি তার বিশ্বস্ত অফিসারদের নির্দেশ দিলেন, মাটিতে যুদ্ধ চালিয়ে যাও, আমি বাইরে থেকে সাহায্য নিয়ে আসছি। সরকার ভেঙে পড়েনি, সরকার শিফট হচ্ছিল। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক রিট্রিট। ১৭ আগস্ট ১৯৪৫, বিকেল ৫টা নাগাদ নেতাজি সাইগন পৌঁছান। এখানে এসেই তিনি বুঝলেন পরিস্থিতি হাতের বাইরে। তাকে একটা ছোট্ট বোম্বার প্লেন মিৎসুবিশি K-21 অফার করা হয়। সিট মাত্র ২টি। তার সাথে কে যাবেন? হাবিবুর রহমান। বাকিরা?
বাকি মন্ত্রীরা এবং আজাদ হিন্দ সরকারের ট্রেজার সোনা এবং দামি পাথর ভর্তি সেই বিখ্যাত স্যুটকেস নিচে রয়ে গেল বা অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা হলো। সরকারের ফিজিক্যাল স্ট্রাকচার, অফিস, ফাইল, ডিপার্টমেন্ট সেদিন সাইগনের রানওয়েতেই কার্যত অচল হয়ে গেল। সরকার তখন একটিমাত্র মানুষের কাঁধে, সুভাষচন্দ্র বসু। 18 আগস্ট 1945 সকাল। প্লেনটি সাইগন থেকে উড়ে তাইহুকু বা বর্তমান তাইপেই তাইওয়ান এয়ারপোর্টে ল্যান্ড করে রিফুয়েলিংয়ের জন্য। দুপুর 2টো নাগাদ প্লেনটি আবার টেক অফ করে এবং ঠিক এখানেই ইতিহাসের সেই বিতর্কিত মুহূর্তটি ঘটে। অফিসিয়াল জাপানি রিপোর্ট অনুযায়ী টেক অফের কিছু মুহূর্তের মধ্যেই প্লেনটির বাম দিকের প্রোপেলার ভেঙে যায়, প্লেনটি ক্র্যাশ করে এবং আগুন ধরে যায়। বলা হয় নেতাজি 3rd ডিগ্রি বার্ন নিয়ে হসপিটালে ভর্তি হন এবং সেই রাতেই অর্থাৎ 18 আগস্ট রাত 9টা থেকে 10টার মধ্যে তার মৃত্যু হয়। কিন্তু এখানেই প্রশ্ন, 1. এই 72 ঘন্টার মধ্যে আজাদ হিন্দ সরকারের বাকি নথিপত্র কোথায় গেল? 2. আজাদ হিন্দ ব্যাংকের সেই বিপুল পরিমাণ সোনা বা আইএনএ ট্রেজার যা নেতাজির সাথে ছিল বলে শোনা যায়, তার হদিশ আজও কেন পাওয়া গেল না? 3. কেন ব্রিটিশ ইন্টেলিজেন্স 1948 সাল পর্যন্ত বিশ্বাস করত নেতাজি বেঁচে আছেন? আসলে 18 আগস্টের সেই বিকেলেই আজাদ হিন্দ সরকার একটি অর্গানাইজড বডি থেকে একটি আইডিয়া বা মিথে পরিণত হলো। ফিজিক্যালি সরকারটা ভেঙে পড়েছিল কারণ তার সুপ্রিম কমান্ডার এবং কমিউনিকেশন সিস্টেম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজাদ হিন্দ সরকার মাত্র কয়েক বছর টিকেছিল আর তার পতন হয়েছিল মাত্র 72 ঘণ্টায়। ব্রিটিশরা ভারত ছেড়েছিল 1947 সালে, কিন্তু অনেক ঐতিহাসিক, এমনকি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলিও স্বীকার করেছিলেন গান্ধীজির অহিংসা নয়, বরং নেতাজির আইএনএ এবং নেভেল মিউটিনির ভয়ই ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছিল। 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা আত্মনির্ভর ভারত বা এশিয়ান পাওয়ার শিফটের কথা বলি, তখন আজাদ হিন্দ সরকারের মডেল আমাদের জন্য প্রাসঙ্গিক। নেতাজি দেখিয়েছিলেন কিভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে রিসোর্স ছাড়া শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে একটা সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করা যায়। আজাদ হিন্দ সরকার ভেঙে পড়েনি, ওটা ছিল একটা স্যাক্রিফাইস, একটা বলিদান যা ভারতের স্বাধীনতার ভিত তৈরি করেছিল। এই 72 ঘণ্টার ইতিহাস এবং নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে আরও অনেক ক্লাসিফাইড ফাইল আছে যা আজও পাবলিক ডোমেনে আসেনি। আপনি কি চান আমি নেতাজির অন্তর্ধান রহস্য বা গুমনামি বাবা থিওরি নিয়ে একটা আলাদা ডিপ ডাইভ ভিডিও বানাই? তাহলে নিচে কমেন্টে লিখুন দেশ নায়ক। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক অবশ্যই করবেন। আর যদি আপনিও চান ভারত এবং বিশ্বের ইতিহাসকে লজিক দিয়ে বুঝতে, প্রোপাগান্ডা ছাড়া সত্যটা জানতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপুন, কারণ সত্য জানা আপনার অধিকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।